এখন যদি সরকার তো বারবার ঘোষণা দিচ্ছে। কি ঘোষণা দিচ্ছে? বিদেশে তেলে জাহাজ আসতেই আছে। আমরা তো টিভি দেখি তো দোকান রাখে মনে হয় ওরা ওই তেল বেশি দাম বিক্রি করবে। ও, তেল বেশি দামে বিক্রি করতেছে দোকানদাররা লুকায় রেখে। ওই মাঝে ওই গরিব এখন দাদা শোনে আগে কেরাসিন তেল আমরা খাইতাম, এখন এই আর কদিন কেরাসিন তেল নেই। তেল কোথায় গেল? মরিচ ক্ষেত, বাদাম ক্ষেত, তারপরে মিষ্টি লাউ, এগুলো পানি দেওয়া। কিন্তু তেলই তো সমস্যা। তেলই সমস্যা। যেমন যায় 500 টাকা তেল চাইলাম, তেল দিল আমার 300 টাকা। খালি 300 টাকা? খালি 300 টাকা তেল দিল। আমি একটা মনে করেন যে কৃষি, অথচ দেখা গেছে যে আমার সেই আমি মূল্যায়ন পাইলাম না। আপনার কতটুকু জমিতে সেচ দিবেন আর কি? এখন আমার মনে করেন যে না হলো 4 জন জমি পানি দেওয়া লাগে। 25 শতকে একজন? হ্যাঁ, 100 শতক জমি। 100 শতকে জমি খালি 3 লিটার তেল দিছে? খালি 3 লিটার তেল। সময় মতো পাওয়া যায় না তো, অনেক সময় যায় ফেরত আসি। আবার হয়তো জায়গায় যেমন গেছি, আমার 5 কেজি তেলের দরকার, দিল হলো 3 কেজি। অথচ আমি আমার জমি, আমার সেচ, আমার নিজস্ব সব কিছু, অথচ আমি পাইতেছি না তেল। এটা শুধু জমি থেকে যাওয়ার কারণে। এটা কি ক্ষেত? এটা কাউন। কাউন রোপণ করছিল? কাউন, হ্যাঁ কাউন। পানি নেই দেখে এরকম হচ্ছে? পানি নেই দেখে এরকম। সর্বনাশ। যে ফসলের ক্ষেতে দাঁড়িয়ে আছি, এক কৃষক ভাইয়ের ক্ষেতে আসছি। এই পুরা ক্ষেতটা কিন্তু সাদা হয়ে গেছে, আর ফসলগুলো কিন্তু আউড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে এই পানি বেগরে। এই এত সুন্দর বাদাম ক্ষেত, পিছনে আমার হচ্ছে মিষ্টি কুমড়া ক্ষেত। আর তার একটা জিনিস, আর একটা জিনিস আপনার ভয়াবহ দেখাচ্ছে কি পরিস্থিতি আছে। কৃষক এখানে মেশিন বেঁধে রাখছে, বেঁধে রাখার স্থায়ী করে বেঁধে রাখছে, মেশিন আছে, তার পাশে কিন্তু ক্ষেত নষ্ট হচ্ছে। এর চেয়ে খারাপ কিন্তু জিনিস আর মানে কোথাও আপনি দেখতে পাবেন না। মেশিন আছে, পানি দেওয়ার ব্যবস্থা নাই। আপনি দেখেন এখানে কাছে থেকে একটু দেখেন দেখি, এই যে মেশিন কিন্তু পলিথিন দিয়ে মোড়াই রাখছে, পাইপ বিছাই রাখছে, কিন্তু তেল নাই। কৃষক তেল পাচ্ছে না, কৃষক তেল পাচ্ছে না। আমি কয়েকজন লোকের কাছ থেকে শুনছি, বা কিছু কিছু লোকের কাছে, কৃষকের কাছে আপনাদের দেখাবো সেটা। ওনারা তেল ভেবে পাম্পে গিয়েছে, ওনাদের দরকার 5 কেজি তেল, দেওয়া হচ্ছে 3 কেজি তেল। আর হচ্ছে কিছু কিছু জায়গায় আবার সমস্যা আছে, কিছু কিছু কৃষক তেলে পাচ্ছে না, আবার কিছু কিছু জমি চাষই করতেছে না তেল নেই দেখে। আপনারা ভাবেন, এই ফসলটা আপনি ফলাইছে, সাপোজ এই ফসলটা যদি ফলন না হয়, বাজারে না যায়, আপনি কি কিনবেন, কি খাবেন? আপনি আমার যুক্তি দেখান, আপনি কি কিনবেন, কি খাবেন? আমি কয়েকদিন থেকে একটা সমস্যা ফেস করতেছি। পটলের কেজি কিন্তু 80 টাকা, তাই না? লাউয়ের এক পিস লাউয়ের দাম 50 টাকা, ঢেঁড়সের কেজি 80 টাকা। মিষ্টি কুমড়া, এক পিস মিষ্টি কুমড়া কিনতে গেলে 100 টাকার উপরে যাইতে হবে। কিন্তু আপনি টাকা দিয়ে আপাতত পাচ্ছেন, আমি মেনে নিলাম আপাতত পাচ্ছেন। আজ থেকে 1 মাস পর, 2 মাস পর এই ফসলগুলো যে নষ্ট হচ্ছে, এই মেশিন বন্ধ হয়ে আছে, তাহলে এই ফসল যখন উৎপাদন হবে না, এই মিষ্টি কুমড়া যখন বাজারে পাবেন না, এই লাউ যখন বাজারে পাবেন না, এই পটল যখন বাজারে পাবেন না, এই মরিচ যখন বাজারে পাবেন না, আপনি কি কিনবেন, কি রান্না করবেন? থাকলে তো বেশি টাকা দিয়ে কেনা যাবে, যদি এই পানির সেচ না পাইলে, এগুলো না, এই গাছ থেকে ফল না হলে আপনি কি কিনবেন? এটা আপনার কাছে প্রশ্ন। আর আরেকটা জিনিস, আমরা ভয়াবহ কৃষকের কাছে যাই, এখন শুনি তারা কি মতামত দেয়, তাদের কাছে এবার শুনবো। তো তেল পাইতেছি না, ওই জন্য তো জমির এই বৃষ্টি না লাগলে আমাদের সব জড়িয়ে গেল হয়। আমি তো তেল বিড়ি ঘুরেছি, তেল ফিরে যা পামত ঘুরেছি, তেল পাইতেছি না। আপাতত আপাতত আমার খেত এখন এই ধুলের পালা পড়ে গেছে। দেখেন না, এই যে সব শুকিয়েছে, গোবর সার দিয়েছি, সব আমাদের এগুলো সবগুলো শুকিয়ে আকারে ঘুচি হয়ে গেছে গোবর। আল্লাহ বাবুদ এখন ওই তারা মেহরবানি করে তেল ধরে দেবে, না দিলে আমার এই জমিটাই খাবে, এখন যেমন জ্বলি যায় এরকম জ্বলিতে থাকবে, জলিজা থাকবে। এই যেগুলো পানি বকর পারছে পানি ব্যবহার বাড়তেছে না, না না ধোয়া পড়ে গেছে। দেখান না মাটিতে রস নাই, আসলে তো মাটিতে রস নেই। দেখেন না জমিটা দেখেন না, এই রস নেই, রস নেই, শিবিয়াতে ভর্তি হয়ে গেছে। আচ্ছা, তেল যদি আনতে যাচ্ছেন কি পরিস্থিতি ভোগ করতেছেন? তাহলে ওই আনবে যাচ্ছি, তেল লাইন ধরে যাচ্ছে, তারপরে তেল কষে দেওয়া যাবে, কাম কষে দেওয়া যাবে, কাম দেওয়া যাবার নেই, কাকে দিই, এইভাবে মানে আমরা কিছু তো তেল পাইতেছি না। ব্যবসাদারি আগে করছিল ব্যবসা, ওই ব্যবসার জগতে আমাকেও ব্যবসা মনে করে। আচ্ছা, আমরা তো জার্কিন ধরে যাই, ওই তেলে আমাকে দেয় না, না তেল দেয় না। তোরা জার্কিন ধরে এলছেন, তারা এই আপনারা ব্যবসা করেন। তা আমরা তো চিন্তা করছি যে
আমরা তো আর মেশিন ধুয়ে যাওয়া পারি না, হুম। জার্কিন ধুয়ে যায়, আমাদের জার্কিনের তেল আমাদের দেয় না। এই ক্ষেতটি মূলত মিষ্টি কুমড়ার ক্ষেত। এখানে কতগুলো মিষ্টি কুমড়া আর গাছ, এখানে এরকম গাছ হওয়ার কারণ কি, গাছ দেখুন মারা যাচ্ছে, গাছগুলো মারা যাচ্ছে, মিষ্টি কুমড়ার ক্ষেতটা পুরো এরকম মারা যাচ্ছে ধীরে ধীরে। তো আমি জিজ্ঞেস করলাম কৃষককে যে কেন আপনার ক্ষেতে গাছ মারা যাচ্ছে। উনি বললো যে সময় মতো পানি দিতে পারতেছি না। এই দেখেন পাশে এখানে দুইটি মেশিন পড়ে আছে, একটি নয় দুইটি মেশিন পড়ে আছে, পানি দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই এখানে। এই সমস্যাটার মেইন কারণ হচ্ছে ওরা পাম্পে যাচ্ছে। এখানে দেখেন আমার প্রায় 500 থেকে 600 শতক জমি হবে এইখানে। তো একজন কৃষক যখন পাম্পে যাচ্ছে তখন 500-600 শতক জমিতে উনি পানি দিবে, ওনাকে মাত্র 300 টাকার তেল দেওয়া হচ্ছে। এখন আপনি ভাবেন যখন পাম্পে উনি যাচ্ছে 300 টাকার তেল দিয়ে, এই 500-600 শতক জমিতে উনি কী করবে? এত সুন্দর সুন্দর ক্ষেত নষ্ট হয়েছে। আজকের পরিস্থিতিটা আপনারা এইভাবে দেখেন, এর প্রভাবটা কিন্তু আপনার আজকে পড়বে না, 1 মাস পর 2 মাস পর যখন খাদ্য সংকটে পড়বে তখনই বুঝতে পারবেন আপনারা। বাদাম 700 শতক, বাদামে 700 শতক, আর পেঁয়াজ হলো 300 শতক। পেঁয়াজ 300 শতক, ওই সর্বনাশ, তাহলে তো 1000 শতক হয়ে গেল। হ্যাঁ, তো আপনি এই যে এতগুলা চাষাবাদ করছেন, এই 1000 শতক, আপনি কি তেল পাচ্ছেন? না আমি তো তেল পাচ্ছি না, তেলের অনেক হয়ে গেছে। তেল আনতে গেলে আপনার কি কি সমস্যা ফেস করা লাগছে? তেল আনতে গেলে অনেক সমস্যা, মনে করেন তেল দিতে চায় না, তার মধ্যে তেলের দাম বেশি নেয় এরকম। তেল আনতে গেলে আপনার সর্বোচ্চ কত লিটার দিচ্ছে? সর্বোচ্চ আমার লাগে হলো দিনের লাগে 5-7 লিটার, আচ্ছা। সেখানে দেয় 3 লিটার। এটাতে কি হয়? এটা ব্যাকআপ দিচ্ছেন কিভাবে বাকিটা? বাকিটা এখন কি করা লাগবো, ওই অবস্থায় চালাইতেছি, এখন কি করবো? এই যে দেখেন ক্ষেত মরে যাইতেছে, এখন পানি দিতে পারছি। কোথায় যাচ্ছেন? এই আমাদের জন্য তেল বিলি নিতে যাচ্ছি। তেল নিতে যাচ্ছেন? আপনি কত শতক জমি চাষাবাদ করেন? মানে 250 শতক জমি আবাদ করছি, মানে 2.5 একর। বাদাম আছে আর পেঁয়াজ আছে। পেঁয়াজ আছে। আপনি তেল আনতে কোথায় যাচ্ছেন? রাজারহাট। রাজারহাট। রাজারহাট কত দূর? এখান থেকে 10 কিলো হবে। 10 কিলো দূরে যেতে হবে তেল আনার জন্য? 10 কিলো দূরে যাইতে হবে, আরো বেশি হবে, তারও বেশি। 11-12 কিলো হবে। আচ্ছা, ওখানে যায় কি শিওর তেল পাবেনি? তাও ফোনে শুনছি যে তেল দিতেছে, আচ্ছা, ওই আশায় যাইতেছি, যা এমন হইতে নাও হইতে পারে, অথবা লাইনে থাকতে পারে। নাও হইতে পারে। তো তো আপনার এই কত লিটার তেল দেবে? 5 লিটার করে তেল দেয়। অনেক জায়গায় পাম্পে দিচ্ছি 3 লিটার বেশি তেল দিচ্ছে না, ওখানে কি 5 লিটার দিতেছে? এখন শুনলাম যে 5 লিটার দিচ্ছে। দিতেছে। আপনার তো 5 লিটার দিয়ে কিছু হবে না। 5 লিটার দিয়ে আমার মনে করেন একদিন চলবে, পরের দিন দেওয়া হয় না, ফির পরের দিন কামলা ফেলে দেওয়া লাগবে, মানে কাজের হাজিরে ফেলে দেওয়া লাগবে, কাজ ফের হাজিরে ফেলে আবার আবার দেওয়া লাগবে এখানে তেল। মানে একদিন পানি দিলে 2 দিনের জন্য, মানে একদিনে পানি দিলে 2 দিন খরচ হয়। তেল তো হলে তো তেল সবচেয়ে মূল কথা হলেও তেল যদি সচরাচর পাওয়া যেত ভালোই তো আমাদের জন্য, কৃষিকাজ, ফল উৎপাদন ভালো হবে। ফল উৎপাদনের জন্য। বাদাম মনে করেন একবারে পড়িয়েছে, বাদাম সর্বনাশ। মানে পানি এই মুহূর্তে দেওয়া দরকার, কিন্তু এখন তেল নাই। আচ্ছা, পানি মানে সকালবেলা আসছি দেখছি যে পানি দেওয়া লাগে, কিন্তু তেলের এখনো ব্যবস্থা করতে পারি। এই অবস্থা। আপনার এই দেরি করলে তো আরো সমস্যা হবে। পানি দেরি করলে মানে যত দেরি হবে অত ফলন, মানে এক ধান চাষ করছেন? ধান আমার ধানেরও তো এই একই অবস্থা, এই সময় ধান যদি ধান বলতে সব আবাদই তো একই ক্ষেত, যদি তেল না থাকে, সার যদি 2 দিন পরে দিলেও চলে, তেল তো পানি চাইলেই পানি শেষ দেওয়াই লাগবে। পানি শেষ দেরি হলেই ও আবাদ শেষ, নষ্ট। অনেক পেয়েছে ওইভাবেই গেছে। আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন, এখানকার ফসলটা আমি 2 ভাগে দেখাচ্ছি। আপনাদের হাতের বাম সাইডে এই ফসলটা হচ্ছে এই একরকম, আর এই ফসলটা আরেক রকম। এই পাতাগুলো মুড়ি মুড়ি আসতেছে, শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, আর এখানে একটু সতেজ আছে। তার মানে এই দিক থেকে পানি কিন্তু পানি না দেওয়ার কারণে পানিগুলোকে ফসল কিন্তু এখন মুড়িয়ে মুড়িয়ে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, গাছ এখন মানে নষ্ট হওয়ার দিকে। এই কৃষক যিনি 1000 শতক জমি চাষ করছে, তার প্রমাণটা এখানে দেখুন। এই পাশে পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে, সর্বনাশ। আপনার খারাপ লাগবে।
আমরা এতক্ষণ বিভিন্ন কৃষকের কাছে বিভিন্ন কথা শুনলাম আর বিভিন্ন ক্ষেতেরও পরিস্থিতি দেখাইলাম। আমরা এই যে এখানে যে মেশিনটা কাছে আমি দাঁড়িয়ে আছি, এটাও কিন্তু একটা মেশিন, যেখানে আপনারা দেখেন মেশিনটা আপনারা দেখেন এখানে কিছু বেঁধে রাখছে। আমি যে ওই সব অঞ্চলের কথা বলতেছি যেসব অঞ্চলে মূলত ওই মেশিন চালিয়ে তারা কৃষি জমিতে পানি ব্যবহার করে। আবার যে অনেক অঞ্চলে আছে বরেন্দ্র বা ডিপ টিউবওয়েল আছে, সেগুলো থেকে ওনারা পানি ব্যবহার করে। কিন্তু যেসব অঞ্চলে একদমই মেশিনের ব্যবহার ছাড়া ওনাদের চলাচল কষ্ট, সেই সব অঞ্চলের কথা আমি বলতেছি। এই যে ওই সব অঞ্চলে সবচেয়ে বেশি কৃষি চাষাবাদ হয়। আমার এই দিক যে যতদূর আমার হাতের ডান সাথে যতদূর চোখ যায় ততদূর কিন্তু ভুট্টা আছে, বাদাম আছে, আবার পেঁয়াজ আছে, বিভিন্ন মরিচ আছে, রবি শস্য যেগুলো লাগে আপনার সেগুলো চাষ হয়। কিন্তু কৃষকরা এত বাজেভাবে হেনস্থ হচ্ছে এই চাষে, তেল পাচ্ছে না। একটাই কারণ, তেল পাচ্ছে না। আমরা তেল না পেলে কয়েকটি সমস্যার সম্মুখীন হব। একটা হচ্ছে জমিতে সেচ দিতে পারবো না, প্রধান কারণ। দ্বিতীয়ত হচ্ছে জমিতে সেচ দিতে পারলাম না, আমার আরেকটা জমি আছে ওটা কিন্তু আমি চার্জ দিতে পারবো না, দ্বিতীয় কারণ। তার জমিটা আপনি চার্জ দিতে পারবেন না, কারণ তেল নেই, গাড়ি চলবে কিভাবে? গাড়ি না চলে গাড়ি তো বন্ধ হয়ে থাকবে। তৃতীয়ত হচ্ছে পরিবহন। আপনি কোনো ফসল ফলাইছেন, ধরেন সাপোজ এখানে ফসলটা উনি ফলাইছে, ফসলটা উঠাইছে, ফসলটা নিয়ে যাবে কিসে করে? পরিবহন তো লাগবে, ট্রাক্টর তো লাগবে। এই ট্রাক্টর যাদের আছে তারা আবার হচ্ছে পরিবহন করে নিয়ে যাচ্ছে না, তাদের কি নাই? তেল নাই। একটাই সমস্যা, তেল নাই। আচ্ছা, এখানে গেল আপনার হচ্ছে বিভিন্ন খামার ব্যবস্থাপনায়। আপনারা বড় বড় খামার দেখবেন, সেখানে কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে তাদের খামারে খাবার চলে আসে। সেগুলো কিসের মাধ্যমে আসে? সেগুলো অবশ্যই গাড়িতে করে আসে, যানবাহনে করে আসে। সেগুলোতে ওনারা কি ব্যবহার করে? তেল ব্যবহার করে। তার মানে সেখানেও তেল লাগতেছে। এই খামার ব্যবস্থাপনায় মাংস উৎপাদন, গরু লালন পালন, ডিম উৎপাদন, মাছ উৎপাদন, সেখানে খাবার নিয়ে আসতেছে। খাবার না আসলে কিন্তু খামারিরে সবচেয়ে বড় বিপদে পড়বে। আর তৃতীয়ত হচ্ছে অন্যান্য জীবনে বিভিন্ন ধরনের বড় বড় শিল্প কারখানা আছে, যেগুলোতে যন্ত্রচালিত মেশিন আছে, যেগুলো হচ্ছে তেলের সাহায্যে চলে। আর চতুর্থত হচ্ছে কিছু কিছু জায়গায় আছে বিদ্যুৎ উৎপাদন হয় মেশিন দিয়ে, মানে তেলের সাহায্যে মেশিন ব্যবহার করে, জেনারেটর ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে। যখন এই তেলের ঘাটতি দেখা দেবে, বিদ্যুৎ থাকবে না। বিদ্যুৎ না থাকলে আবার যেসব এলাকায় ডিপ টিউবওয়েল আছে, সেগুলো কিন্তু পানি সেচের ব্যবস্থা কিন্তু কমে যাবে। আর এইসবের সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে ধানের কিন্তু একটা সিজন, এই বড় মৌসুমের সিজন কিন্তু এই সময় এমন একটা পরিস্থিতি যে এই সময় যদি কোনো কৃষক ধানে পানি দেওয়া লেট করে, তাহলে ধানে কিন্তু ধান আসবে না। এই ধান যদি না আসে সামনের দিনে, আজকে আপনাদের মনে হবে না। আমার এই কন্টেন্টটা কিন্তু আজকের জন্য না, সাময়িক সময়ের জন্য না। যতদিন পৃথিবী থাকবে খাদ্যশস্য দরকার। আমি বলবো যেহেতু আমরা বেঁচে থাকতে গেলে আমাদের খাবার প্রয়োজন, খাদ্যের জন্য আমাদের খাদ্য উৎপাদন করতে হবে। উৎপাদন করতে গেলে যারা এই সব বিষয়ে কৃষি কাজ করে তাদের কাছে নিশ্চিত করতে হবে তারা তেল পাবে। কেউ তেল পাবে, পাক না পাক নাই, তার কৃষক যেন তেল পায়। কারণ ওরা তেল পেলে খাদ্য উৎপাদন করবে, খাদ্য উৎপাদন করলে আমরা বাঁচবো। যদি ওরা তেল উৎপাদন না করে, আপনার কাছে আজকে এক ব্যাগ টাকা আছে, 1,00,000 টাকা আছে, 1 কোটি টাকা আছে, কিন্তু আপনি একটা খাবার পাচ্ছেন না, মানে খাদ্য বাজারে নেই, আপনার 1 কোটি টাকা দিয়ে কী হবে? মেইন কথা আমার এটাই যে তেল আমাদের যে প্রসেসিং সিস্টেমটা আছে বাইরের দেশ থেকে আনা, তাদের সাথে সংযোগ স্থাপন করা এক জায়গায় হবে না। আগে থেকে আমাকে চিন্তা করতে হবে বিকল্প অপশন। আমরা কিন্তু বিকল্প ভাবি না, যার সাথে সম্পর্ক তারই উপর নির্ভর করি। এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তারপরে আরও একটা সমস্যা আমাদেরকে দেখতে হবে, তেলের পরিবর্তে আরও কোনো কিছু করা যায় কি না। যেমন সোলার সিস্টেম, সৌরবিদ্যুৎ, এটা আমি একটা পাম্প দেখাইছিলাম আপনাদের। এই জায়গাগুলো আমাদের কাজ করতে হবে, এই জায়গাগুলো আমাদের সহজলভ্য করতে হবে। আর তেলের যদি অভাব হয়, ভাই আপনার আমার জীবনের কি পরিণতি হবে? হয়তো আজকে এই যে এখন যুদ্ধ অবস্থায় বুঝতেছেন যে তেলের সংকট, গাড়ি চালাইতে পারতেছে না, আর এক মাস পর দেখবেন আপনার খাদ্যের অভাব হয়ে গেছে। বর্তমান বাজারে হচ্ছে 1 কেজি পটলের দাম 80 টাকা, 1 কেজি করলার দাম 80 টাকা, পাইকারি রেট টাকা, খুচরা মূল্য তো আরও আছে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন? আপনি কি দেখতেছেন? আপনি চোখে যা দেখতেছেন 1 মাস 2 মাস পর দেখবেন তার থেকে আরও ভয়াবহ পরিস্থিতি হবে। খাবার যদি উৎপাদন না থাকে, এবার যদি ধানের কোনো কারণে কৃষকরা সেচ দিতে না পারে, ধান যদি উৎপাদন না হয়, চাল যদি না হয়,
বাঙালি এবার ভালো করে বুঝতে পারবে। আমার এই কন্টেন্টটা হচ্ছে এই তাদেরই জন্য যারা তেল বিষয়ে আসলে কৃষকের প্রতি চোখ দেয় না। কৃষকের এই যে রাস্তাটা, কৃষকের কাজের রাস্তাটা আগে সচল রাখতে হবে, কারণ ওদের রাস্তা সচল রাখলে আমরা বাঁচবো, ওদের রাস্তা সচল না রাখলে আমরা বিপদে পড়বো। এখন ওদের রাস্তা সচল করতে গিয়ে আপনার যা করা লাগে, এক দেশে হবে না, আরেক দেশের সাথে সম্পর্ক করেন, আরেক দেশের সাথে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করেন। আমরা এটাই চাচ্ছি, কৃষক যেন তেল পায়, কোনো বাইকার বা কোনো এ ধরনের মানুষ যেন তেল না পেলেও চলবে, কিন্তু কৃষক তেল না পেলে আমাদের দেশ চলবে না, মানুষ বাঁচবে না, আমাদের অচল হয়ে যাওয়া লাগবে। তো গাইস, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি ঠিক আছে কি না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।